চারদিকে বরফ আর বরফ, হালকা হালকা বৃষ্টি চালু হয়ে গেছে। আজকে স্নোফল ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে, জানি না স্নোফল হবে কি না। কাশ্মীরের বুকে এমন এক ছোট্ট গ্রাম আছে যেটা কাশ্মীরের সবচেয়ে শান্ত, সবচেয়ে সুন্দর পাহাড়ি গন্তব্যগুলোর মধ্যে একটি, যার নাম হলো পেহেলগাম। এই গ্রামের বুক চিরে বয়ে চলা লিডার নদী এর প্রাণকেন্দ্র। এখান থেকেই শুরু হয় সেই পবিত্র অমরনাথ যাত্রা। প্রতি বছর হাজার হাজার মানুষ এই পথেই হেঁটে যায় বিশ্বাস আর ভক্তি নিয়ে। বলিউডও এই জায়গার প্রেমে পড়েছে বহু বছর আগে। অনেক আইকনিক সিনেমার দৃশ্য এই পাহাড়ের কোলে শুট হয়েছে। আজ আমরা এই পেহেলগামেই এসেছি। এই ভ্লগে থাকবে পেহেলগামের রাস্তাঘাট, নদী, উপত্যকা আর সেই শান্ত অনুভূতি যা ক্যামেরায় ধরা পড়ে না। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের পেহেলগামের এই সুন্দর জার্নি। গুড মর্নিং। আজকে কাশ্মীরের আমাদের ডে 3 আর দ্বিতীয় ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে পেহেলগামের উদ্দেশ্যে, যেটার জন্য আমি পার্সোনালি খুব এক্সাইটেড গোটা কাশ্মীরের মধ্যে। এখন বাজে প্রায় 11:15। আমাদের অ্যাকচুয়ালি আজকে 8টার সময় বেরোনোর কথা ছিল, তবে যেহেতু প্রথম দিন এবং এরকম টেম্পো ট্রাভেলার আমাদেরকে সবাইকে প্রোভাইড করা হচ্ছে, কোনোটা 12 সিটার, 14 সিটার, যেরকম হয় 17 সিটার ওরকম। এবার ছোটো ছোটো ফ্যামিলি 4-5 জন এরকম, তাদের মধ্যে কে কোনটাতে যাবে এই ম্যাচটা করতে করতে একটু আজকে লেট হয়ে গেছে। আশা করছি নেক্সট ডে থেকে আর কোনো প্রবলেম হবে না। তো চলুন এবার যাওয়া যাক। প্রায় 11টা বাজে, আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে পেহেলগাম, যেটা এখান থেকে প্রায় 210 কিলোমিটার। আমাদের আইটিনারিতে আজকে জাস্ট পেহেলগামের জার্নিটাই আছে। এবার দেখা যাক আমাদের কতক্ষণ সময় লাগে। এখন প্রায় বেলা 12টা বাজে। আমাদের পিছনে দেখতে পাচ্ছেন পরপর 3-4টে ট্রাভেলার দাঁড়িয়ে আছে। আমরা যে ট্রাভেল কোম্পানির সাথে যাচ্ছি তাদেরই গাড়ি। এখানে ড্রাইভাররা দাঁড়িয়েছে একটু খাওয়ার জন্য। কিছুক্ষণ আগে পর্যন্ত পুরোটাই মেঘলা ওয়েদার ছিল, এখন কিছুটা রোদ বেরিয়েছে। তবে মেঘলা থাকাই ভালো, যত ওয়েদার খারাপ হবে স্নোফলের চান্সটা ততটা বেশি থাকে। তো দেখি এরা খাওয়া দাওয়া করার পরে আমরা আবার আমাদের জার্নিটা স্টার্ট করব। এখন বাজে প্রায় 1টা। কিছুক্ষণ আগে আমরা উদমপুর ক্রস করলাম এবং তারপর থেকেই কিন্তু দুদিকে ল্যান্ডস্কেপের অনেক পরিবর্তন। বড় বড় উঁচু উঁচু পাহাড় দেখতে পাচ্ছি, তার সাথে রাস্তাঘাট ভীষণ ভালো এবং হালকা একটা ঠান্ডা হাওয়া দিতে শুরু হয়েছে। এখনও আমাদের প্রায় 150-55 কিলোমিটার মতো যাওয়া বাকি। তবে এই রাস্তাটা সিনিক বিউটি কিন্তু খুবই ভালো। একটু রোদটা বেরোলে হয়তো আরও ভালো লাগতো। আর প্রচুর পর্যটক এই সময়, প্রচুর গাড়ি যাচ্ছে। রাস্তার দুদিকে বড় বড় হোটেল, রেস্তোরাঁ, ধাবা সমস্ত কিছুই আছে। এই যে ডান দিক দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে সেটাই হচ্ছে তাওয়াই নদী, জাম্বু তাওয়াইয়ের তাওয়াই নদী। আর ওদিকে দেখুন পুরো মাউন্টেন্সগুলো দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন দেখা মিলল স্নোকেপ মাউন্টেন্সে, যদি খুব দূর থেকে দেখা যাচ্ছে বরফগুলো। আচ্ছা, আমরা এখন এন্টার করছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। দেখুন এই টানেলগুলোর মধ্যে দিয়ে যেতে দারুণ লাগে। এই যে টানেলটি দেখতে পাচ্ছেন, এটা ভারতের দীর্ঘতম রোড টানেল এবং এশিয়ার অন্যতম দীর্ঘ টানেল। এটি জম্মু ও কাশ্মীরের চেনানি এবং নাসরির মধ্যে ন্যাশনাল হাইওয়ে 44-এ অবস্থিত। 9.28 কিলোমিটার এটা দীর্ঘ, বুঝতেই পারছেন কতটা লম্বা। 2017 সালের 2 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটিকে উদ্বোধন করেন এবং এটি করতে মোট খরচ হয় 3,720 কোটি টাকা। টানেলটি অত্যাধুনিক ভেন্টিলেশন, ক্যামেরা মনিটরিং এবং জরুরি এক্সিট ব্যবস্থা দ্বারা সজ্জিত এবং এটার মধ্যে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার। আর এখানে কিন্তু ওভারটেকিং একদম নিষিদ্ধ। আমরা টানেলটা এন্ট্রি করেছিলাম 1:25 এখন প্রায় 1:37। আমরা জাস্ট টানেল থেকে বেরোলাম। বুঝতেই পারছেন কি লম্বা টানেল একটা। এখন বাজে 2টো, মাঝপথে আমাদের গাড়ি এখানে দাঁড় করানো হলো, প্রত্যেকটা গাড়ি। ওইদিকে বেশ কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে, ধাবা টাইপ। ওই ধাবাটায় আমরা যাচ্ছি, আমাদের এখানে লাঞ্চ করানো হবে। আর এই লাঞ্চটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে।
প্রচণ্ড ভিড় হয়ে গেছে, মোটামুটি আমাদের গ্রুপের যারা আছেন সবাই যে যার জায়গায় বসে পড়েছেন। গাড়ি থেকে নেমে প্রথম কাজ হচ্ছে আপনাদের সিটটা ধরা, তারপরে বাকি সব কিছু। এই যে ভালোই জায়গা আছে অনেকজন বসার একসাথে। আচ্ছা, আমাদের লাঞ্চের আজকে মেনু হচ্ছে রাইস, তার সাথে পাঁপড় ভাজা আছে, এখানে ডাল আর ফুলকপি আর তরকারি। এই রান্নাগুলো কিন্তু হোটেল থেকেই হয়ে এসছে। কেমন লাগছে আন্টি খাবার? সুস্বাদু। আমাদের এখানে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। খেতে খেতে আবার পনির আলুর একটা সবজি এসেছিল, ওটাও খুব টেস্টি হয়েছিল। প্রত্যেকটা খাবারের টেস্ট আমাদের খুব ভালো লেগেছে। আর এখানে পিওর ভেজ ছিল এখানেও। আমি চাটনি পাঁপড়টা আজকে মিস করেছি, তোমার কেমন লাগলো? পাঁপড় ছিল। হ্যাঁ, চাটনিটা মিস করি। ভালো লেগেছে? খালি চাটনিটা হলে ভালো লাগতো। কি হলে? চাটনি। চাটনিটা। আমাদের দুজনের খাবার চয়েসটা একটু একই রকম। দুপুর 3:15 নাগাদ আমরা লাঞ্চ করে বেরিয়েছিলাম। এখন প্রায় 3:30 বাজে। সামনেটা দেখুন, ডান দিকে আপনারা একটা নদী দেখতে পাবেন, সেটা হচ্ছে চেনাব নদী। আর মাঝে মধ্যে স্নোকেপ মাউন্টেন্সও আমরা দেখতে পাচ্ছি। অপূর্ব, নদীটার যে জলের কালার খুব সুন্দর দেখুন। এখন বাজে প্রায় 4টে। বাদিক দিয়ে চেনাব নদী বয়ে চলেছে, আর এদিকে প্যানোরামিক ভিউটা দেখুন একদম কি সুন্দর। এখানে দাঁড়িয়ে যদি আমি আপনাদেরকে নিচের দৃশ্যগুলো দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো। পার্সোনাল গাড়ি নিয়ে এলে সেই সুযোগগুলো পাওয়া যায়। কি অপূর্ব লাগছে মাঝে মধ্যে। নিচের গ্রামটা একবার দেখুন, মনে হচ্ছে কোনো ওয়ালপেপার। কি অপূর্ব লাগছে। এটা দেখে মনে হচ্ছে কাশ্মীরের একটা অফবিট জায়গা। উপরে দুটো হোমস্টে, নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে, সুন্দর ধাপ কেটে কেটে রাস্তা করা রয়েছে, অপূর্ব। আবার এখানে ওভারব্রিজের কাজও চলছে। কি সুন্দর লাগছে একবার দেখুন। এত কনস্ট্রাকশন হচ্ছে ঠিকই, আমাদের মানুষের প্রচুর উপকার হচ্ছে, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা কোথাও না কোথাও বিঘ্নিত হচ্ছে, যেটা কাশ্মীরে এসেও ফিল করলাম। মামনি পিছন থেকে বলছে পুরো ছবি যেন। সত্যি দারুণ লাগলো, বলুন দেখতে কি সুন্দর ছোট ছোট বাড়িগুলো, ছবির মতো সুন্দর। সত্যিই তাই, খুব ভালো লাগবে দেখলে। এখন প্রায় 5টা বাজে। কিছুক্ষণ আগে প্রত্যেকটা গাড়ি এখানে এসে কিছুক্ষণ হল্ট দিল। এখানে চা, ম্যাগি, কফি এসবের প্রচুর দোকান আছে। টুকটাক সবাই খাওয়া দাওয়া করলো। এখন আবার সবকটা গাড়ি একসাথে ছাড়বে। পিছনে স্নোকেপ মাউন্টেন্সও দেখতে পাওয়া যাচ্ছে। এখনও প্রায় 90 কিলোমিটার পথ বাকি। যাচ্ছি এখন আবার। এখান থেকে পেহেলগাম এখনও প্রায় 83 কিলোমিটার মতো। রাস্তার দুদিকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু স্নোপিক মাউন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। সকলে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে। দেখুন চারদিকে প্রচুর বাড়ি আর বিভিন্ন জায়গা থেকে স্নোপিক মাউন্টেন্স দেখতে পাওয়া যাচ্ছে। আর আমাদের পরপর 3-4টে ট্রাভেলার একসাথে যাচ্ছে, আলাদাই মস্তি করতে করতে। বেশ ভালো লাগছে। আর রাস্তাঘাট তো মাখনের মতো, কিচ্ছু বলার নেই। জাস্ট এক্ষুনি আরেকটা ক্রস করবে। পেহেলগাম যাওয়ার পথে কিন্তু বেশ অনেকগুলোই টানেল পড়লো। এখানে যাতায়াত ব্যবস্থা খুবই উন্নত, এটা দেখে বুঝতে পারা যাচ্ছে। খুব শর্ট টাইমে আমরা অনেকটা ডিস্টেন্স কভার করতে পারছি। এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখুন রাস্তায় যেতে যেতে। পিছনে পুরো স্নোকেপ মাউন্টেন্স, সাথে সামনের ন্যাচারাল বিউটি, খুব জাস্ট দুর্দান্ত। আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই, তাই নাহলে এখানে দাঁড়িয়ে ছবি তোলার ইচ্ছা ছিল। এই যে জায়গাটার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, জায়গাটার নাম হচ্ছে অনন্তনাগ। পিছনে দেখতে পাচ্ছেন স্নোকেপ মাউন্টেন, ভিউ তো দুর্দান্ত। তার সাথে এখানে প্রচুর ক্যাফে আছে, হোটেল আছে, রেস্টুরেন্টস আছে, মানে দারুণ একটা জমজমাট জায়গায়। তার সাথে স্ট্রিট ফুডও আছে। তো আপনারা যদি একটু আগে আগে আসতে পারেন আর এখানে দাঁড়াতে পারেন তাহলে কিছু ট্রাইও করতে পারেন। খুব জমজমাট একটা এলাকা। সন্ধে এখন 6:30 বাজে। আমরা এসে দাঁড়ালাম এই জায়গাটায় একটু চা কফি ব্রেক নেওয়ার জন্য। খুব সুন্দর জায়গাটা, চারদিকটা খোলামেলা। আর পিছনে স্নোকেপ মাউন্টেন্সও দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে আর আধ ঘন্টার ডিস্টেন্স পেহেলগাঁও আমরা পৌঁছে যাব। আর বেশ ঠান্ডাও লাগছে এখন।
চারদিকের পরিবেশটা এমন হয়ে গেছে। আমার মা কিন্তু সারা রাস্তা ড্যাব ড্যাব করে দেখতে দেখতে এসেছে। কেমন লাগলো মা খুব প্রথমবার? সুন্দর লাগলো, দারুণ লাগলো, আমার মা কিন্তু খুব একদম, সুন্দর লাগছে, আমার মা একদম দারুণ লাগছে। এই দেখো। পরপর এগুলো পাহাড়গুলো সমানে শুধু বরফে ঢাকা, ওদিকগুলো একবারে যেন খুব সুন্দর লাগছে। আমার মা বলেছিল যে একবার আমি কাশ্মীর যেতে চাই, এই সেই যাক, সব। আমার এসে সার্থক হয়েছে। আর মানে সোশ্যাল মিডিয়া বলুন, ইনস্টাগ্রাম, ফেসবুক, সমস্ত কিছু থেকে মা দূরে থাকে, হাউসওয়াইফ, কিন্তু একটু একটু লজ্জা লজ্জা পায় মাঝে মধ্যে, সেটা ভিডিওতে একটু কম দেখতে পাবেন। কিন্তু প্রচুর ঠান্ডাও বলো, হ্যাঁ, এবার ঠান্ডা লাগছে, ঠান্ডাটা লাগছে। পেহেলগাঁয়ে এসে ঠান্ডাটা লাগছে। কারণ যে জায়গাটা দাঁড়িয়ে আছি পিছনে দেখতে পাচ্ছি স্নোকেপ মাউন্টেন্স, আর এখানে একটু চা ব্রেক হবে, মা চা খাবে, সবাই একটু খাবে, তারপর আমরা এখান থেকে আবার বেরোবো। 6:53 আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর যেতে যেতে জাস্ট ভিউগুলো দেখে না পাগল হয়ে যাচ্ছে, অসাধারণ লাগছে। যতগুলো গাছ দেখতে পাচ্ছেন, মানে বাগান দেখতে পাচ্ছেন, এগুলো সবই আপেল বাগান, কিন্তু অন্ধকার হয়ে গিয়েছে তাই দেখা যাচ্ছে না। আপেলের সিজনে একবার আসতে হবে কাশ্মীর। পুরো আপেল বাগান, বাপরে। সন্ধ্যা এখন 8টা বাজে, আমরা আমাদের হোটেলে এসে পৌঁছালাম। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চালু হয়েছে। এখন সবাই গাড়ি থেকে নামছে, তারপর আনলোডিং হবে, তারপর রুমে ঢুকবো। আমাদেরকে অ্যালট করা হয়েছে রুম নাম্বার 209। এটা একটা ট্রিপল বেডেড রুম। এখানে একটা কিং সাইজ বেড আছে, এখানে একটা সিঙ্গেল বেড আছে, চেয়ার, টেবিল, টিভি, এদিকে মিরর, আর তার সাথে এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট। স্ট্যান্ডার্ড রুম বলতে পারেন একটা। প্রত্যেকটা হোটেলেই কিন্তু এরকম লটারি সিস্টেম হবে, যে লটারিতে যেরকম রুম উঠবে, কারোর ভিউ রুম, কারোর নন ভিউ রুম, সেটাই আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, এটা প্রথম থেকেই বলে দেওয়া আছে। রাত্রি এখন 10:30 বাজে, আমাদেরকে স্ন্যাক্স সার্ভ করা হয়েছে। এটা হচ্ছে ডিমের পকোড়া, তার সাথে এখানে আছে লাল চা, দুধ চা। আর এখন আমরা সবাই মিলে বসে মানে দাঁড়িয়ে একটু গল্প টল্প করছি। আন্টিরা সবাই কলকাতা থেকে এসেছে। কেমন লাগছে কাকুই রাত্রিবেলা স্ন্যাক্স খেতে? এটা একটা নতুনত্ব স্বাদ পেলাম। রাত 10:30 মানে স্ন্যাক্স খাওয়া। হ্যাঁ, সাধারণত তো এই সময় আমরা ডিনার খাই। সেটাই। আজকে যেহেতু আসতে একটু লেট হয়েছে সবারই, সেই অনেকটাই 3 ঘন্টা মতো লেট হয়েছে, তাই এটা। তবে 2 দিন পরে ননভেজ পেয়ে একটু ভালোই লাগছে। হ্যাঁ, এটা শুনে আরো ভালো লাগছে ডিনারে। আমাদের হোটেলের পিছনের দিকেই হঠাৎ করে সবাই লক্ষ্য করলো এখানে বরফ জমে আছে, এবং এই বরফটা প্রায় 2 সপ্তাহ ধরে জমে আছে। দারুণ লাগছে, এটা দেখেই এক্সাইটেড হয়ে গেছি। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, তখন দেখানো হয়নি, এত খিদে পেয়ে গিয়েছিল। এখানে হচ্ছে পোলাও আছে, তার সাথে মাংসর ঝোল, খুব সুন্দর খেতে হয়েছিল। এখানে যারা ভেজ খাবেন তাদের জন্য পনির ছিল, আর প্লেন রাইস আর আলু, আর তার সাথে একটু স্যালাড, আর শেষ পাতে ছিল এরকম ছোট ছোট গোলাপ জামুন। এখন বাজে প্রায় রাত্রি 12:30। কিছুক্ষণ আগেই আমরা ডিনার কমপ্লিট করে রুমের মধ্যে চলে এসেছি। বুঝতেই পারছেন একটা লং জার্নি ছিল, সকালে বেরোতে একটু লেট হয়েছে, সেই জন্য এখানে সমস্ত কিছু একটু লেট হয়ে গেছে। আর যেহেতু সরকার ট্রাভেলসের সাথে আমরা এসেছি, ওনাদের নিজস্ব কুক, তারাও আমাদের সাথেই ট্রাভেল করছে এবং ফ্রেশ খাবার দাবার আমাদেরকে খাওয়াচ্ছে। কোয়ালিটি নিয়ে কোথাও কম্প্রোমাইজ হচ্ছে না, তার জন্য একটু অ্যাডজাস্ট করে থাকতেই হবে। আজকে আমরা পেহেলগামের জার্নিটা আপনাদেরকে দেখিয়েছি। কালকে পেহেলগামে এসে কী কী ঘুরতে পারবেন, অর্থাৎ সাইট সিইং পয়েন্টস কী কী আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আজকে রাত্রি ঘুমিয়ে পড়ি, কালকে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং, এখন বাজে সকাল 9টা। আমাদের হোটেল থেকে কীরকম ভিউ দেখুন একবার, চারদিকে স্নোকেপ মাউন্টেন্স। সকাল সকাল অপূর্ব দৃশ্য চোখের সামনে। এদিকে পুরো পেহেলগামের বিভিন্ন হোটেল, তার ভিউ পাওয়া যাচ্ছে। এদিকে আরও একটা স্নোকেপ মাউন্টেন্স। যদিও ওয়েদারটা কিছুটা ক্লাউডি হয়ে আছে, তার জন্য বেশ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, তবে অসাধারণ এনজয় করছি। সকালে সবাই ছবি তুলছে, যে যার মতো এনজয় করছে। এখন বাজে প্রায় 10টা। আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে সাইট সিইংয়ের উদ্দেশ্যে। আজকে আমাদের পয়েন্টস হচ্ছে বেতাব ভ্যালি, আরু ভ্যালি আর চন্দনওয়াড়ি। আর মিনি সুইজারল্যান্ড যেতে গেলে ঘোড়ায় করে যেতে হয়। এই 3টে পয়েন্ট যেতে গেলে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব, আর যেহেতু আমরা ঘোড়ায় করে যাব না, তাই মিনি সুইজারল্যান্ডটা বাদ দিচ্ছি। ওটা নাকি হেঁটেও যাওয়া যায়, কিন্তু এখন যেহেতু বৃষ্টি হয়েছে, কালকে অনেকটা নাকি কাদা হয়ে রয়েছে, ওটা যাওয়াটা সম্ভব নয় হেঁটে। আর একটা কথা বলে দিই, আমরা যেহেতু ট্রাভেল এজেন্সির সাথে ট্রিপটা করছি,
এখানে কিন্তু ওই প্যাকেজ কস্টের মধ্যে আজকে যে সাইট সিইংয়ের জন্য এক্সট্রা গাড়ি নিতে হচ্ছে, সিন্ডিকেটের গাড়ি, ওই এখানের গাড়ি চলবে না, মানে ট্রাভেল এজেন্সির গাড়ি বা কোনো প্রাইভেট গাড়ি চলবে না, ওখানে সিন্ডিকেটেরই গাড়ি নিতে হবে এবং বিভিন্ন রকম গাড়ি পাওয়া যায়। তার প্রাইস লিস্টটাও আমরা স্ক্রিনের উপর দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। হোটেলে বলে দিলেই ওখানে মানে 10-15 মিনিটের মধ্যে গাড়ি চলে আসে, মানে আগে থেকে কোনো টেনশন নেওয়ারও কোনো দরকার নেই। তবে আপনারা যদি যে কোনো ট্রাভেল এজেন্সির সাথে আসেন না কেন, প্যাকেজ বুক করার সময় এটা আবার জেনে নেবেন যে এই কস্টটা ইনক্লুডেড আছে কি নেই। আমাদের কিন্তু এটা ইনক্লুডেড ছিল না। আচ্ছা, এই গাড়িটা আমরা নিয়েছি ট্রাভেরা গাড়ি, যেহেতু আমরা 7 জন আছি, আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। চলিয়ে কিতনা টাইম লাগেगा ফার্স্ট जाने में? आधा घंटा चलिए। নদীর জলটা একবার দেখুন, জলের কালার শুনলাম যে চেঞ্জ হচ্ছে, তার সাথে প্রচুর ঘোড়া এখানে। মিনি সুইজারল্যান্ড যাওয়ার জন্য যে ঘোড়াগুলো, এগুলোই এখানে দাঁড়িয়ে আছে। এই যে এরা যাচ্ছে ডিউটিতে, এদের মালিকরা নিয়ে যাচ্ছে। দাদা, মিনি সুইজারল্যান্ড जाने के लिए घोड़ा कितना लेता है? 2400, 2400। ওকে, থ্যাংক ইউ। এখান থেকে চন্দনবাড়ি হচ্ছে 17 কিলোমিটার, বেতাব ভ্যালি হচ্ছে 7 কিলোমিটার। যদি মনে করেন যে হোটেল থেকেই ডাইরেক্ট ঘোড়া নিয়ে মিনি সুইজারল্যান্ড যাবেন, তাহলে হোটেলকে কন্ট্যাক্ট করবেন, হোটেলেই কিন্তু ঘোড়া চলে আসবে আপনাদের জন্য। সামনের পাহাড়গুলো দেখুন কত বরফ পড়েছে, তার সাথে কনকনে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। তবে রাস্তাঘাট কিন্তু খুবই ভালো, একদম পাকা রাস্তাঘাট। আর এই হচ্ছে চারদিকে সেন্স। দাদা বলছেন এই রাস্তায় যদি বৃষ্টি হয় না, এই যে পাথরগুলো আছে, এই পাথরগুলো ওপর থেকে পড়ে, তখন এই রাস্তাটা একটু রিস্কি হয়ে যায়। তার জন্য উনি আবার স্পিডে চালাচ্ছেন। আর রাস্তাঘাট ও দারুণ দারুণ। এখান থেকে চন্দনবাড়ি আর 4 কিলোমিটার, পুরো রাস্তা জুড়েই এরকম প্রচুর বরফ আপনারা দেখতে পাবেন। আর যেহেতু বরফগুলো অনেকদিন আগে পড়েছে, কিছু ক্ষেত্রে কালো হয়ে গেছে। একদম ফ্রেশ যদি বরফটা পড়তো তাহলে পুরো সাদা থাকতো। কোনটা ছেড়ে কোনটা দেখবেন, এত সুন্দর রাস্তা। আপনারা জানেন যে অমরনাথ যাত্রা এখান থেকেই চালু হয়। এই হচ্ছে অমরনাথ যাত্রার গেট। এখান থেকে 32 কিলোমিটার হচ্ছে অমরনাথ। ঘোড়া করেও যাওয়া যায়, হেঁটেও যাওয়া যায়। আমরা প্রায় পৌঁছেই গেছি। ওফ, কি লাগছে দেখুন এখানে, কি অপূর্ব চারদিক। প্রচুর পর্যটক এই মুহূর্তে এখানে আছেন। পৌঁছে গেছি আমরা চন্দনবাড়িতে। নামার পর থেকেই প্রচণ্ড কনকনে ঠান্ডা হাওয়া, তার সাথে চারদিকে বরফ আর বরফ। হালকা হালকা বৃষ্টি চালু হয়ে গেছে। আজকে স্নোফল ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে, জানি না স্নোফল হবে কি না। বাট ওফ, এখানে নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে, অসাধারণ। একবার জায়গাটা দেখুন। শীতকালে তো এই জায়গা বরফের চাদরে ঢেকে থাকেই, তবে গরমকালেও কিন্তু আপনারা এখানে বরফের ছোঁয়া পাবেন। আর এটা পেহেলগাম শহর থেকে খুব কাছে হলেও এখানকার প্রকৃতি কিন্তু একেবারেই আলাদা। চারিদিকে হিমবাহ, বরফে ঢাকা পাহাড় আর লিডার নদীর প্রবল স্রোত। হঠাৎ করে প্রচণ্ড জোরে বৃষ্টি চালু হয়ে গেছে, এখানে আর দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। এখন প্রায় 11টা বাজে। পুরো রাস্তা জুড়ে বিভিন্ন জায়গায় আপনাদের দাঁড়াতে ইচ্ছে হবে, কিন্তু এই রাস্তায় একবার দাঁড়ালেই পুরো জ্যাম হয়ে যাচ্ছে। কারণ পুরো রাস্তা জুড়ে একই রকম ভিউ, নদীটা নিচে দিয়ে বয়ে যাচ্ছে আর চারদিকে প্রচুর বরফ। আর এখন এত জোরে বৃষ্টিটা হচ্ছে, আমরা দাঁড়াচ্ছি না। আজ এটাই হচ্ছে বেতাব ভ্যালি। এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 100 রুপিস। ওপর থেকে কীরকম লাগছে একবার দেখুন। জনপ্রিয় অভিনেতা সানি দেওলের সুপারহিট সিনেমা বেতাব এখানেই শ্যুট হওয়ার পর থেকেই জায়গাটির নাম হয়ে যায় বেতাব ভ্যালি। বেতাব ভ্যালি বসন্তে হালকা সবুজ, গ্রীষ্মে উজ্জ্বল ঘাসে ভরা মাঠ, শরতে সোনালি আভা আর শীতে বরফের চাদর। মানে একই জায়গায় 4 রকম দৃশ্য। লিডার নদীর শান্ত রূপ এখানেই দেখা যায়। প্রতিটি কোণ থেকেই জায়গাটি যেন পোস্টকার্ড পারফেক্ট।
বৃষ্টির কারণে আমরা আর বেতাব ভ্যালি গেলাম না। পার পার্সন 100 রুপিস করে এন্ট্রি ফি, আপনারা যেতে পারেন। আমরা এখন যাচ্ছি আরু ভ্যালি। এখান থেকে আরু ভ্যালির দূরত্ব প্রায় 12 কিলোমিটার। আপনারা যদি চান এই যে 3টে পয়েন্ট, চন্দনবাড়ি, আরু ভ্যালি এবং বেতাব ভ্যালি, এই 3টে পয়েন্টও করতে পারেন, অথবা আরু ভ্যালির পরিবর্তে আপনারা দুটো মন্দির দেখতে পারেন। একটা হচ্ছে মহামালেশ্বর টেম্পল আর একটা হচ্ছে গৌরী শঙ্কর টেম্পল। আর যদি চান এই 3টে পয়েন্টের সাথে দুটো মন্দির এক্সট্রা করবেন, তাহলে আপনাদেরকে আরও 800 টাকা এক্সট্রা দিতে হবে ড্রাইভার দাদাকে। ওখানে একটা এন্ট্রি পয়েন্ট ছিল, ওখানে পার পার্সন 25 রুপিস করে এন্ট্রি। আরু ভ্যালি এখান থেকে আর 3 কিলোমিটার মতো ডিস্টেন্স। নিচে যে নদীটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লিডার নদী। জলটা খুব সুন্দর কালার। যদি ক্লিয়ার ওয়েদার থাকতো তাহলে আরও ভালো করে বোঝানো যেতে পারতো, এখন বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর লাগছে উপর থেকে। আপনারা এখানে যেখানে খুশি দাঁড়াতে পারেন। সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের সামনে দাঁড়িয়ে ওখানে কিছুটা হেঁটে ওপরে উঠতে পারেন। আমরা এখানে দাঁড়াচ্ছি না, আমরা একটু এগিয়ে যাব। আর যখনই আমরা দাঁড়াচ্ছি বৃষ্টিটা আরও জোরে জোরে আসছে। এটা হচ্ছে আমাদের ভাগ্য। এই যে দেখুন এখানে অনেক লোকজন আছেন। আমরা গাড়ি ঘুরিয়ে যাচ্ছি এখন। এই পুরোটাই আরু ভ্যালি। আমি রাস্তায় একটু দাঁড়ালাম আপনাদেরকে পুরো জায়গাটা দেখানোর জন্য। অ্যাকচুয়ালি এখানে ড্রোনটা নিষিদ্ধ। ড্রোনটা থাকলে আপনাদেরকে পুরো জায়গাটার পার্সপেক্টিভটা বোঝাতে পারতাম। অনেক দূর দিয়ে নিচে দিয়ে নদী গেছে। আর এখানে দেখুন পুরো স্নোকেপ মাউন্টেন্স, চারদিকে বরফ পড়ে আছে। এখানে বিশাল বড় একটা ফাঁকা জায়গা, আর প্রত্যেকটা গাড়ি আসছে ওখান দিয়ে, সুন্দর মেঘগুলো উঠছে, মানে দারুণ জায়গা। কিন্তু ক্যামেরার মধ্যে পুরো জায়গাটা বোঝানো সম্ভব হচ্ছে না। আমরা একদম ওদিকে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে এদিকে এলাম। চেষ্টা করছি সামনে গিয়ে কোনো একটা পয়েন্টে এমন জায়গায় দাঁড়ানো যেখান থেকে নদীর ভিউটাও পাওয়া যায় আর চারদিকের ভিউটা আরও ভালো করে বোঝাতে পারি। নাহলে এই জায়গাটা থেকে দাঁড়িয়ে ঠিকঠাক জায়গাটা আপনাদেরকে বোঝাতে পারছি না। তার উপরে প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টি পড়ছে, সমস্ত কিছু একসাথে হচ্ছে। এই হচ্ছে অবস্থা। মানে এই সময় বৃষ্টি হবে একদম এক্সপেক্ট করিনি। বাট পাহাড় তো বলা যায় না, বুঝতেই পারেন। এদিকটাও দেখুন আস্তে আস্তে পুরো ঢেকে যাচ্ছে মেঘে। আচ্ছা, এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে দাঁড়িয়ে আপনারা দূরে দেখতে পাচ্ছেন স্নোকেপ মাউন্টেন্স, তার সাথে ক্লাউডসের ভিউ এখন পাচ্ছি। আর নিচে নদীটা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে বেশ কিছু পর্যটক এখানে দাঁড়িয়েছেন, আমরাও দাঁড়ালাম। খুব মিস করছি, মানে ওয়েদারটা আরেকটু ক্লিয়ার হয়ে গেলে না দূরে স্নোকেপ মাউন্টেন্সগুলো পুরো পরিষ্কার দেখতে পাওয়া যায়, যেটা শুনলাম। আর এখানে খুব পার্কিংয়ের সমস্যা, তার জন্য গাড়িগুলো দাঁড়াতে পারছে না। বাট এই সামনে এরকম ভিউ। আরু ভ্যালি থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার আগে একটা জায়গায় দাঁড়ালাম, বেসিক্যালি একটা ব্রিজে। ব্রিজের একদিকে এরকম ভিউ সুন্দর, এই হচ্ছে ব্রিজ। আর ব্রিজের অন্যদিকে দেখুন সুন্দর নিচে দিয়ে নদীটা বয়ে যাচ্ছে। ভীষণ ভালো লাগছে জায়গাটা, খুব ড্রোন ওড়াতে ইচ্ছা করছে। ভালো লাগতো ওপর থেকে জায়গাটাকে দেখতে, বাট সুযোগ নেই, কিছু করার নেই। আপনারা এলে যে কোনো জায়গায় দাঁড়িয়ে এনজয় করতে পারেন, ছবি তুলতে পারেন, রিলস বানাতে পারেন, ভালো লাগবে। এটা হচ্ছে পেহেলগামের মেন মার্কেট। দেখুন এখানে প্রচুর হোটেলস আছে, প্রচুর খাবারের রেস্টুরেন্ট আছে, এটিএম, সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আছে। দেখুন তার সাথে প্রচুর গাড়িও আছে। আমাদের হোটেলটা একটু দূরে। এটা হচ্ছে মেন মার্কেট। আমরা সকাল 10টার সময় বেরিয়েছিলাম, আমাদেরকে বলা হয়েছিল 3 ঘন্টা 4 ঘন্টা লাগবে। এখন বাজে 12টা 36, আমরা চলে এসেছি। বাবা, প্রথমবার কাশ্মীর এসে কেমন লাগছে? বাবার খুব স্বপ্ন ছিল কাশ্মীর আসবে, কেমন লাগছে? খুব ভালো লেগেছে। বৃষ্টির জন্য একটু খারাপ লাগলো, বৃষ্টিতে সব ম্যাচাকার করে দিল। ব্যাস, এই বৃষ্টির জন্য স্নোফলটা হয়ে গেলে। মামুনি কেমন এনজয় করলেন গাড়িতে? খুব এনজয় করেছি আমরা, আর একটু বৃষ্টিটা না হলে আরো ভালো এনজয় করতাম। হ্যাঁ, মানে সবার একটাই বক্তব্য যে বৃষ্টিটা না হলে ভালো হতো। আমাদেরকে কাল একবার বলা হয়েছিল যে লাঞ্চের পরেও আপনারা বেরোতে পারেন, বাট যেহেতু কালকে ওয়েদার খারাপ ছিল আমরা ব্রেকফাস্টের পরই বেরিয়ে গেছি। এখন আসার পর দেখছি ওয়েদারটা আস্তে আস্তে একটু ক্লিয়ার হচ্ছে, মাঝে মধ্যে রোদ্দুরের দেখা মিলছে, নীল আকাশও দেখতে পাওয়া যাচ্ছে। আমরা যেখানেই যাই
আমাদের সাথে বৃষ্টি মোটামুটি পিছনে পিছনে চলেই যায়, এত ভালোবাসা আমাদেরকে। শুধু হোটেলে এলাম, তারপর থেকে দেখুন নীল আকাশ এখানে দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় জায়গায় রোদ পড়ছে বিভিন্ন ভ্যালিতে, মানে মনে হচ্ছে আবার আমরা যাই। আমরা ওটাই প্ল্যান করছি, যদি ওয়েদারটা অনেকটাই ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা আবারও যাবো, একই টাকা দিয়ে একটা ছোটো গাড়ি নেবো আমরা, মানে বাবা মারা থাকবে, আমরা 3 জনে যাব, দেখা যাক কী হয়। মানে এই জায়গাটা নিয়ে আমার সবথেকে বেশি এক্সাইটমেন্ট ছিল, বাট এরকমই বৃষ্টি পেলাম। কালকে যখন আসছিলাম সন্ধে হয়ে গিয়েছিল, একদিকে আমরা ভাবছিলাম যে মিস করে গেলাম, একদিকে ওই যে ভিউটা পেয়েছি আসার পথে, পুরো পেহেলগামে যত রিসর্ট হোটেল বাড়ি রয়েছে দারুণ সুন্দর কালারফুল লাইটগুলো জ্বলছিল নদীর ধারে, খুব ভাল লাগছিল। আর আমাদের হোটেলটা মেন মার্কেট এরিয়া থেকে একটু ভিতর দিকে ঢুকে এসে এই জায়গাটা দেখুন, চারিদিকে স্নোপিক মাউন্টেনে ঘেরা পাইন ফরেস্ট, তার সাথে সাথে এখানে নদীর ভিউ পাওয়া যাচ্ছে। আর সন্ধ্যেবেলা যদি এদিকে হোটেল থেকে দেখা যায় তাহলে এই নদী আর তার আশপাশে যে সমস্ত রিসর্ট বাড়িগুলো রয়েছে তারও ওই নাইট ভিউটা পাওয়া যায়, অপূর্ব লাগছে। আর মনে হচ্ছে যেন ওই পিকগুলোতে জাস্ট কিছুক্ষণ আগেই স্নোফল হয়েছে, একদম ফ্রেশ বরফ মনে হচ্ছে। মাঝে মধ্যেই ওয়েদারটা খুলছে আবার ঢেকে যাচ্ছে, বুঝতে পারছি না যে আমরা আবার গাড়িকে বলবো না। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। ভাত, তার সাথে মুসুর ডাল, এখানে ঝুরঝুরে আলু ভাজা, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি, আর এটা পাবদা মাছ। একটা করেই দেওয়া হবে, আমি আমার মায়েরটা নিয়েছি। লাঞ্চ করার পর কিছুক্ষণ হোটেলে রেস্ট নিচ্ছিলাম। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে খাবারের কোয়ালিটি বলুন বা টেস্ট বলুন তাতে কোনো কমপ্লেন নেই, বাট টাইমিংটা কোথাও না কোথাও ম্যাচ হচ্ছে না। মানে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, যেহেতু প্রায় সবাইকে নিয়ে 112 জন মতো মেম্বার, এবার কে কখন খাবে সেই টাইমিংগুলো হোয়াটসঅ্যাপে একটু আপডেট করে দেওয়া হচ্ছে। ধরুন 2:30 পর্যন্ত লাঞ্চ টাইম দেওয়া হয়েছে, বাট এরকম না যে 2:30 পর্যন্তই লাঞ্চ দেওয়া হচ্ছে। এখন প্রায় বিকাল 5টা বাজে, এখন একটা ফ্যামিলি ঘুরে এলেন, তাদেরকে কিন্তু এখনও লাঞ্চ প্রোভাইড করা হলো। এইটা একটু মাথায় রাখবেন, এত বড় গ্রুপ এলে এটা হতে পারে। আর একটা যেটা আমাদের মেন সমস্যা হচ্ছে সেটা হচ্ছে গায়ে হাত পায়ে প্রচণ্ড ব্যথা। আপনারা যারা আমাদেরকে রেগুলারলি দেখেন তারা জানেন আমরা ছোটোখাটো হাইক বা ট্রেক এগুলো করি, তারপরেও একদম ভৈরবনাথ মন্দির পর্যন্ত হেঁটে যাওয়া, ওখান থেকে হেঁটে আসা, এইটা করার পরে না পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে। এবং আমাদের কোথাও না কোথাও মনে হচ্ছে যে এই ট্রিপের শুরুতে এটা বোধহয় না করলেই ভালো হতো, তাহলে পুরো ট্রিপটা মানে একটু গা ম্যাচ একটু ব্যথা, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছে না পায়েল ঠিকঠাক করে, এই জিনিসটা হতো না। একদম লাস্টে করলে কি হতো, ওই যা ব্যথা হোক আমরা ট্রেনে করে বাড়ি যেতাম, তারপরে রেস্ট নিতাম, এটা হতো। তো এটা মাথায় রাখবেন। অ্যাকচুয়ালি এটা করা হয়েছিল আবার টিউলিপ গার্ডেনটা কখন খুলবে না খুলবে এই ব্যাপারটা ভেবে মাথায় রেখে। তো যাই হোক, এরকম একটা সমস্যা হচ্ছে। আপাতত হোটেল থেকে বেরিয়ে এখন একটু মেন টাউনের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখি ওয়েদার মাঝে মধ্যে খুব মেঘ হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে রোদ আসছে, এরকম অবস্থা এখন পেহেলগাম। এত সুন্দর জায়গা, শুধু ঠিকঠাক করে হাঁটতে চলতে পারছি না বলে ভালো করে এক্সপ্লোর করতে পারছি। ওইদিকে আমাদের হোটেল, আর এদিকে হচ্ছে মেন পেহেলগাম যে শহরটা। একটু হেঁটে এলাম, হঠাৎ করে বৃষ্টি চলে এলো। মানে আমাদের ভাগ্যটা সত্যি খুব খারাপ, তার উপরে আবার বিদ্যুৎ চমকাচ্ছে। এই রাস্তাটা আমাদের যাওয়ার খুব ইচ্ছা ছিল, রাস্তাটা এতটা সুন্দর না, মানে কি বলবো, প্রতিটা রাস্তাই না খুব সুন্দর। ভূস্বর্গ কাশ্মীর কিন্তু এমনি সত্যিই বলে না, আর সত্যি প্রত্যেক বছর একবার করে আসা উচিত। এই সামনের ভিউগুলো দেখুন, কি অপূর্ব ভিউ। বিকাল থেকে সকলে মিলে হোটেলেই কাটাচ্ছি। এখন প্রায় 7:30 বাজে, বৃষ্টিটা আরো জোরে এলো। মাঝে মধ্যেই বৃষ্টি থামছে, বৃষ্টি হচ্ছে। আর কালকে যেরকমটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে পেহেলগাম শহরটা কি সুন্দর লাগছে দেখুন সন্ধ্যাবেলা একবার। ওয়েদারটা একটু ক্লিয়ার থাকলে আরো কয়েকটা আলো দেখা যেতে পারতো, খুব ভালো লাগতো। আমরা এখন এক্সপেক্ট করছি যে বৃষ্টি যেন থেমে যায়, কারণ আজকে আমাদের সন্ধ্যাবেলা আবার বনফায়ার আছে, সেটাও আমাদের এনজয় করতে হবে। কিন্তু বৃষ্টি চললে সেটা জাস্ট মাটি হয়ে যাবে। গরম গরম চিকেন পকোড়া চলে এসেছে, আমাদের ইভিনিং স্ন্যাক্স, তার সাথে আছে এখানে চা। আর এই দাদারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের জন্য। সকাল দুপুর রাত্রের খাবার দাদারাই বানাচ্ছে, সুন্দর করে সার্ভ করছে, আর আমরা বসে বসে খাচ্ছি আর এনজয় করছি। तो बोलता कांगड़ी 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 कितना देर तक गर्म करता है शरीर को? बहुत गर्मी है, हाँ, रात भर। रात भर का कैसे यूज करते हो दिखाइए। एक बार दिखाइए कैसे यूज करते हैं आप, कैसे? हाँ ऐसे हाँ, वाह वाह, कोई नहीं दिख सकता, बस अंदर गर्मी है, बाहर ठंडा अंदर गर्मी, क्या बात है। এখন বাজে 10:53, আমাদের ডিনার সার্ভ করা হয়েছে। আজকে ডিনারের মেনু হচ্ছে বিরিয়ানি, আর তার সাথে যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য ভাত, ডাল, আলু ভাজা।
চিকেন বিরিয়ানি খাওয়ার পরে সোফাতে বসেছিলাম। রাত্রি 12:30টার সময় প্রেডিকশন ছিল স্নোফল হওয়ার। এখনো সেই প্রেডিকশনটা আছে সকাল 6টা পর্যন্ত, তবে 12:30টা ক্রস করে গেছে, এখনো হচ্ছে না। আর আজকে এই বৃষ্টির কারণে আমাদের বনফায়ার, ডিজে মিউজিক এগুলো সমস্তই ক্যান্সেল হয়ে গিয়েছে। এবার দেখা যাক মাঝরাতে যদি স্নোফল হয় তাহলে আপনাদেরকে দেখাবো। পরের দিন সকালটাও শুরু হলো মেঘাচ্ছন্ন আবহাওয়া দিয়ে, তবে দূরের বরফে ঢাকা পাহাড় আমাদেরকে গুড মর্নিং জানাতে কিন্তু ভোলেনি। আপনারা পেহেলগাম এলে দুভাবে ঘুরতে পারেন, একটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড, যেটা আপনাদেরকে ঘোড়া করে যেতে হবে, অথবা ABC, যে 3টে পয়েন্ট দেখিয়েছি আমরা সেইভাবে। পেহেল কথাটা অ্যাকচুয়ালি কাশ্মীরি শব্দ, যার অর্থ হচ্ছে ভেড়া, আর গাঁও মানে গাঁও। আগে এই গাঁওতে নাকি ভেড়া চড়ানো হতো, সেখান থেকেই পেহেলগাম নামটা এসছে, এবং এখন সেটা জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন। আমরা যেই ট্যুরটা করছি সেটা সরকার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে করছি। স্ক্রিনের ওপরে নাম্বার দেওয়া থাকবে, প্যাকেজ ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন এবং স্ক্রিনের ওপরে। আপনারা স্নোফলের সময় বলুন, বা উইন্টার, বা টিউলিপ সিজন, বা দুর্গাপুজো, যে কোনো সময় এই ট্যুরটা করতে পারেন। আর যদি আপনাদের মনে হয় পার্সোনাল গাড়ি নিয়ে করবেন, সেটাও তাদের সাথে কথা বলে নিতে পারেন। তো কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকলো। এখানেই পেহেলগামের ব্লগটা আমরা শেষ করছি, কারণ এখন পেহেলগাম থেকে বেরিয়ে আমরা যাবো শ্রীনগর। রাস্তায় সাইট সিইং করতে করতে যাব, সেটা আমরা নেক্সট ব্লগে শেয়ার করবো। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই দেখতে থাকুন আমাদের কাশ্মীর সিরিজ।